তাকদীর কাগজে লেখা গল্প নয়, সময়ের কলমে আঁকা এক চুক্তি, যা বদলাতে চাইলেও নিজের চোখেই সেটা পড়তে হয়। পালালে ছায়ার মতো পিছনে, আর মেনে নিলে শিকল খুলে আকাশ দেখায়। কাজ বাজ ঠিক মতো কর, নাহলে বেতন দিব না। নানা যান, মামা যান, সবাই নিচে আয়েন, দেখেন কেডা এসছে। কত বড় ফাউল, ওখানে দাঁড়িয়ে ও চিৎকার চেঁচামেচি করছে। এই কি ব্যাপারটা কি? তুই ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন বাড়ির সামনে দাঁড়িয়ে? কি কি ব্যাপারটা কি? কি হয়েছে দেখতেছেন না? দেখেন কেডা আইছে। কি কি হলো, তুমি এখনো যাও নাই? তোমাকে না বললাম ভেতরে যাও। আমি বাইকটা পার্ক করে আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মামা। আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে। আর আপনি মামি। বাহ, বেশ মিষ্টি দেখতে তো আপনি। আর যদি ভুল না করি আপনি ছোট খালা আর খালু। তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি। আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকবো না, আমি আপনাকে ডাকবো নানু ভাই। আচ্ছা, শুভ কোথায়? শুভকে দেখছে না? শুভ, শুভ, এই তো। এই গুনগুন, ছেলেটা কে রে? মামা, ও আতিফ। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। দেখছেন ভাইজান, আপনার আদরের ভাগ্নি খানদান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে। হাব্বাজান, আপনি এখনো চুপ করে আছেন কেন? আপনি কিছু বলেন না কেন? হ্যাঁ ঠিকই তো, তুই এই শুভ কাজটা একা করলি কেমনে? না মানে সাহস পেলি কিভাবে? আব্বা, এতে মনে হচ্ছে আপনি খুব খুশি। এত কুতুর মুতুর করে কেন কথা বলছেন? আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি। এই এই ছেলে, তোমার পরিচয় বলো। আমি আতিফ, আতিফ খান। খান? নামের সাথে খান মেশালেই কি খানদান হয়ে যায় নাকি? কি কাজ করো তুমি? করি তো অনেক কিছুই, এখন কোনটা রেখে কোনটা বলবো? অনেক কিছু করো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা বলো। এই তো আমি অনলাইনে। কি অনলাইনে কাজ করো তুমি? এই অনলাইনে তুমি কি করো? জুয়া খেলো নাকি মলম বিক্রি করো? আরে না না। ছি 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 ছি। আব্বা, আব্বা, আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন? লেখাপড়া করাতে, তাই না? ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে, সনদ নিয়ে আসবে। ও কি এনেছে? হ্যাঁ এনেছে, একটা কিছু তো এনেছে। ও বাড়িতে একটা বনশিয়াল নিয়ে এসেছে। ছে। এই বলবার দাও, তোমার বাবাই খেলতে না করছে। তুমি কিছু মনে করো না, আমার ছেলেটা ওর মায়ের মতো একটু বেশি রাগী, তাই মাঝে মধ্যে ওরে আমি হাফ পাগল বলি। দেখলেই বোঝা যায়। নানু ভাই, তোমরাই তো চেয়েছিলে আমি বিয়ে করিনি, তাহলে এখন কেন সরগর পাকাচ্ছ? হ্যাঁ, আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করিনি, তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না নানু ভাই।
বাদ দে তো, এইসব একটু একটু হয়। আয় নাচ জামাই রে, উপরে আয়। চলো। চলো। কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসার মানুষ তখনই সুন্দর যখন সে আমার আপন মানুষেরও ভালোবাসার মানুষ হয়। জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার। আর যদি সেই বেঁচে থাকার ইচ্ছেটা কোনো এক মানুষের জন্য হয়ে ওঠে, তাহলে জীবনে ঠিক তাকেই রাখতে হয় যে সত্যিই থাকতে চায়। এই আরে কি করছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আরে আজব তো। কি সমস্যা কি আপনার? কি করছেন আপনি? আরে প্রবলেমটা কি আপনার? আরে কিছু বলছেন না কেন? মাথা ঠিক আছে আপনার? কি করছেন আপনি? পাগল নাকি আপনি? মরতে যাচ্ছিলেন কি জন্য? নাও, একে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। ভ্যাম্পায়ার নাকি আমি? ডোন্ট ওয়ারি, রক্ত খাবো না আপনার। এক সেকেন্ড, একটু পানি খেয়ে নিই। একে তো সুইসাইড করতে যাচ্ছিল, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। থ্যাংক ইউ। দেখেন, আমি জানি না আপনি কে, তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না, সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে। এখন বলুন, এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন? ডোন্ট ওয়ারি, আমি কাউকে বলবো না। আর বলার মতো তেমন কেউ নেইও আমার, না পরিবার না বন্ধু, শুধু আমি, আমার ক্যামেরা আর আমার ওয়াটার বটল। কি ভাবছেন আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই? আর এমনও তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি, রাইট? আমি প্রেগনেন্ট। ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে। আমি তালুকদার পরিবারের মেয়ে। আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাওয়া। আমার পরিবার, যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সম্মান, আর তারা যখন জানবে আমি বিয়ের আগেই, কিচ্ছু বলবে না, শুধু চেয়ে থাকবে। আর ওদের ওই দৃষ্টিতে আমার বুকটা চিড়ে যাবে। ওরা বলবে না তুই মরে যা, কিন্তু আমি বুঝে যাব আমার মরে যাওয়াই উচিত। ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে, না প্রশ্ন, না অপমান, না দোষ, কোনো কিছুরই সম্মুখীন হতে হবে না। ভিতরের চিৎকারটা এখানেই থেমে যাবে। এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে, রাইট? কোথায় সেই হারামজাদারা? কোথায় আপনার বয়ফ্রেন্ড? কোথায় সে? দেখ
দেখ রাফিস, তুই অন্যর সাথে অনেক দিন ধরে আসস, এখন কিন্তু ওর বাসা থেকে রীতিমতো বিয়ের জন্য চাপ দিতেছে। হ্যাঁ, এটা তো আমি জানি, কিন্তু আমি যদি এখন বিয়েতে ঢুকে পড়ি তাহলে তো আমার সব প্ল্যান শেষ। চাইনায় 6 মাসের প্রজেক্ট, এটা আমার জন্য খুবই দরকার। এটাতে যদি আমি ঢুকতে পারি না তাহলে পুরা লাইফ সেট। তুই তো জানোস ও তোর উপর কতটা নির্ভর করে। ও বলছে যে তুই যদি এখন চলে যাস ও নিজেকে শেষ করে ফেলবে। এটা বলছে? হুম। মেয়ে মানুষের আবেগ বুঝোস তুই? ওরা একটু হলে বেশি রিয়াক্ট করে। আর আমি তো ওরে বলি নাই বিয়ে করব না, আমি তো ওরে বিয়ে করব, কিন্তু চায়না থেকে আসার পর, এখন না। রাফিস, অনু, তাহলে তুমি যাচ্ছ? আমি এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছি না। চাইনা প্রজেক্ট, এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার। আর আমাকে? আমাকে দরকার নেই তোমার? তুমি কি একটাবারও ভেবেছ তুমি চলে গেলে এরপর কি হবে? আচ্ছা, তুমি জানো যে আমি তোমার জন্য কি ভাবি না ভাবি, কিন্তু আমি যদি এখন বিয়ে ঠিয়ে করি তাহলে আমার সব গুলিয়ে যাবে। তার মানে আমি সব গুলিয়ে দিচ্ছি? তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি যদি 6টা মাস সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ পাবো। আমরা? তুমি তোমার লাইফটা গুছাচ্ছ, সেখানে আমি কোথাও নেই। রাফিজ, প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বলো। তোমার এক্ষুনি বিয়ে করতে হবে না, তুমি যা করার চায়না থেকে এসেই করো। আমার মামা, নানু ভাই সবাই রীতিমতো পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য। আমাকে শুধু 7 দিন সময় দিয়েছে, আমি আর পারছি না রাফিজ। তুমি কেন বুঝতেছ না? সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা আর নিজেরটাই ভাববা। একটু আমারটা ভাবতে শিখো। ব্যাটারি যদিও আমি এর বিপক্ষে, কিন্তু আপনি চাইলে তো। একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ না। তার হৃদস্পন্দন, তার প্রাণ এখন আমার শরীরে। আমি কিভাবে থামিয়ে দিব সে প্রাণ? বুঝলাম। আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন, রাইট? হ্যাঁ, চেয়েছিলাম, কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারবো। কিন্তু আমার সন্তানের দিকে কেউ আঙুল তুললে আমি সহ্য করতে পারবো না। সবই বুঝলাম, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রায়শ্চিত্ত না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে, আর না আপনার জীবন দিয়ে। ইট ইজ হোয়াট ইট ইজ। জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত। তাহলে আমি বলবো আপনি বাড়িতে চলে যান, কারণ সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আছে। না না, আমি বাড়িতে যেতে পারবো না। বাড়িতে গেলে আমার ওদের পছন্দ মতো বিয়ে করে নিতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? আরে প্রবলেম নাই, বলে ফেলুন না। আপনি আমাকে বিয়ে করতে পারবেন? হোয়াট? সত্যি না, মিথ্যে। আরে বুঝাই বলেন না, আমি কিছু বুঝতে পারতেছি না, মাথায় ঢুকতেছে না কিছু আমার। ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম, কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন। তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর রাফিজ যখন আসবে তখন বিয়ে করে নেব। সরি, আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি। আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন? সরি। আচ্ছা চলেন। আপনার জন্য মা হবেন না আপনি? একজন মায়ের জন্য এটুকু তো করাই যায়, বলেন? চলেন,
আসেন আসেন, আর ভেবে লাভ নেই। আমি প্রেম খুঁজে পাই তোমার দু চোখের মায়ায়, আমি সুখে ভেসে যাই তোমার কথা ভেবে হায়। তুমি আমার সেই তুমি, যার ভাবনায় ফাগুন আসে, নিমেষে ফুটে ফুলছে তোমার উড়ন্ত কালো চুলে। নিজেকে আমি হারিয়ে ফেলি, তুমি সামনে আসো যখন, আমি তোমার টানে তোমার নামে লিখেছি গান সারাক্ষণ। তুমি আমার হয়ে থেকো ভালোবেসে সারাটা জীবন, আমি তোমার টানে তোমার নামে লিখেছি গান সারাক্ষণ। তুমি আমার হয়ে থেকো ভালোবেসে সারাটা জীবন। পানি খাবো, কি? পানি খাবো। পানি এখানে তো পানি তো শেষ। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। হ্যাঁ, 2 মিনিট। আজকে কিন্তু বাসিটা মজা ছিল। এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর পরি। কি আপু, চুপচাপ কেন? কথা কইতে পারেন না? নাম কি আপনার? কি হয়েছে এখানে? কিছু না ভাইয়া। আপু আমার কথা শোনেন না, চলেন না এক কাপ চা খাই। আমরা কিন্তু মানুষটা খারাপ না। এখান থেকে চলেন তাড়াতাড়ি। আরে দাঁড়ান না, চায়ের দাওয়াত দিল না, তা ভাবছি চাটা আজকে কে বানাবে, তোরা না তোদের বাপ? এই কি বললি? একদম এরকম। কিরে, লিকারটা কেমন ছিল? করা ভাই। ভাই কি হয় আপনার? আমার ওয়াইফ। সম্পর্কের কিছু ডাক মাঝে মাঝে মানুষকে অদ্ভুত আনন্দ দেয়। আসলে যা সত্য সেটাই সুন্দর। আচ্ছা, এরকম মন খারাপ করে বসে থাকলে হবে? যা হবার তা তো হয়েই গেছে। গুনগুন তার পছন্দ মতো বিয়ে করেছে, এতে রাগ করার কি আছে?
তুমি রাগ করো, অভিমান করো, আর যাই করো না কেন, এতে ওদের কিছু আসবে যাবে না। তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না? আমি শিওর এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি। ওদের কাজ হচ্ছে বড়লোক ঘরের মেয়েদেরকে খুঁজে বের করা, তারপর তাদেরকে টার্গেট করে। শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে, আর কিচ্ছু না। কোত্থেকে আসে তোমার মাথায় এসব বুদ্ধি? আমায় বলবা, আমি তো বুঝতে পারি না। আর আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে হয়নি। ছেলেটা ভালো ছেলে। আমার ধারণা গুনগুন এই ছেলের সাথে ভালো থাকবে। মন খারাপ করে বসে না থেকে চলো সবার মাঝখানে যাই। এভাবে কোনো লাভ হবে না। আমাদের উচিত এখন সব কিছু মেনে নেয়া। মাথাটা ঠান্ডা করো, তাতে তোমারও ভালো, সবারই ভালো। শুনছো, আজ কিন্তু আমাদের নাতনিটা নতুন জীবন শুরু করলো। তোমার কত ইচ্ছে ছিল এই দিনটা দেখা। যাক, অন্তত আমি ওর বিয়েটা দেখে যেতে পারলাম। নাচ জামাইটা দেখতে কিন্তু রাজপুত্রের মতো। আমাকে ভাই বানিয়ে ফেলেছে। আমি এখন একা নয়। যাক, বাঁচা গেল। গুনগুনের বিয়েটা শেষমেশ হয়েই গেল। ছেলে কি করে? অনলাইনে কি যেন কাজ করে। আমিও দেখব সে তার জামাইকে নিয়ে কত প্রশংসা করতে পারে। আমি সাধারণ একজন উকিল বলে কম খোটা আমাকে সহ্য করতে হয় নাই। আর একটা কথা না বললেই নয়, আমি নাকি ঘর জামাই। তোমার বাপ ভাইয়ের টাকায় আমি খাই, তোমার বাপ ভাইয়ের টাকায় আমি চলি। এবার দেখা যাবে তার ভাগ্নি জামাই কোথাকার কোন মহারাজ। উফ, চুপ করো তো। আমার আর ভালো লাগছে না। আমাদের পরিবারের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমি তো ভাবতেই পারছি না। আরে বলা নেই ক নেই, কোত্থেকে একটা ছেলের সঙ্গে বিয়ে করে আসছে। বাবা, আমরা তো কখনো সাহসই পাইনি এগুলো কল্পনা করার। আরে শত হলেও মানলাম গুনগুন আমার বড় অপার মেয়ে, কিন্তু এই ছেলেটা আমার কি মনে হয় জানো, ভালো বংশের মেয়ে পেয়েছে না, ওটা দেখে ফাঁদ পেতে গুনগুনকে বিয়ে করে নিয়েছে। না জানি ছেলেটার মতলব কি। উফ, তোমরা একটু চুপ করো তো, বিরক্ত করো না, আমি পড়ছি। আচ্ছা, পড়ালেখা বাদ। বলো তো বাবা, তুমি আমাকে কবে বল কিনে দিবা? বল? আবার সেই বল। এই পর্যন্ত কয়টা বল হারাইছে হিসাব আছে ওর? এই পড়তে বস, পড়। উফ, কি কিছু বলবা? না, এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না। তা কি বুঝতে পারো নাই তুমি? তুমি এইসবে রাজি কেন হলে? এত বড় রিস্ক যদি কেউ জানতে পারে তাহলে তো তোমারও তো একটা জীবন আছে। তোমার ভয় লাগলো না? আমার জীবন তো রিস্কের উপরেই চলে। আর তাছাড়াও সবার লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। তো কে জানে, হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি। হতেও তো পারে না। থ্যাংক ইউ। তোমার মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত। তাকদিরে লেখা ছিল বলেই তোমার সাথে আমার দেখা হয়েছে। জীবনকে আমিও খুঁজেছি, কখনো শহরের ব্যস্ত রাস্তায়, আবার কখনো প্রকৃতির এক নিঃশব্দ কোণে। নিজেকে আমি হারিয়ে ফেলি, তুমি সামনে আসো যখন। অবশেষে আমি আমার জীবনকে দেখতে পাই ক্যামেরায়। আমি তোমার প্রাণে, তোমার নামে লিখেছি গান সারাক্ষণ। তুমি
সারাটা জীবন। বেশি করে দাও। কি নানু ভাই? আচ্ছা ভাই, তোমরা তো নিজেরাই পছন্দ করে বিয়ে করছো, তা তোমাদের প্রথম দেখা হয়েছিল কোথায়? ঢাকায়। গাজীপুর। মানে ঢাকায় গাজীপুর সাফারি পার্কে। আসলে নানু ভাই, আমি সাফারি পার্কে ঘুরতে গিয়েছিলাম। ওখানেই আতিফের সাথে আমার প্রথম দেখা হয়। সেটা তো বুঝতেই পারছি। সেখানে গিয়ে বাঘ, ভাল্লুক, হনুমান এ সমস্ত দেখার পরে আসার সময় একটা শিয়াল ধরে নিয়ে চলে এসেছিস। হেই, তুই থামবি? ছেলেটা মাত্র খেতে বসেছে, তুই চুপ থাক। খাও। তা নানা ভাই, তুমি কি আমার নাতনির সাথে একই ইউনিভার্সিটিতে পড়ো? না নানা ভাই। ভার্সিটি? আমার ভাগ্নি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। নামের সাথে শুধু খান লাগালে তো আর হয় না, পাশাপাশি বাবার ব্যাংকে মালামাল থাকা লাগে। মামা ইউনিভার্সিটিতে তো পড়িনি, তবে আমিও গ্র্যাজুয়েটেড, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। যদিও আমি বলবো না, তবে ইউ গাইস ক্যান কল মি ইঞ্জিনিয়ার। বাহ বাহ, বেশ ভালো। বাবা বেশ ভালো বললে হয়ে যাবে? আব্বা, এই সব কিছু মিথ্যে কথা আর ধান্দাবাজি। ছোট লোক কখনো জাতে উঠতে পারে? বলেন আমাকে পারে? শোনেন, ওই যে একটা কথা আছে না, নদীর পানি কিন্তু সাগরে গিয়ে মেশে, আর কুয়োর পানি সাগর তো দূরের কথা, নদীর ধারে কাছেও তো যেতে পারে না। মামা, এটা কিন্তু আপনি ভুল বললেন। সাগরের পানি যতই হোক না কেন, শেষ পর্যন্ত তৃষ্ণা মেটাতে কিন্তু আপনাকে ওই ছোট্ট কুয়োর কাছেই আসতে হয়। কি জবাব দিয়া হয় মেরা ভাই। তোমরা খাও। কি ব্যাপার বাবা, তুমি খাচ্ছ না কেন? খাও। আমাকে বল না দেয়া পর্যন্ত আমি কিছু খাবো না। আবার বল, খাওয়ার সময় বল, চুপচাপ ভাত খা। কি শুনলাম তুমি নাকি ঠিকমতো পড়াশোনা করো না? আমার আর পড়াশোনা করতে ভালো লাগে না। পড়াশোনা করতে ভালো লাগে না? তো কি করতে ভালো লাগে? ক্রিকেট খেলতে ভালো লাগে। সে তো ভালো কথা, কিন্তু তুমি যদি ভালো করে পড়াশোনা না করো, তুমি বড় হয়ে ক্রিকেট খেলবে কিভাবে? কেন? কারণ খেলার মাঠে তো ব্রেইন চাই, আর পড়াশোনা না করলে ব্রেইন কোত্থেকে আসবে? খেলার মাঠে আরও স্ট্র্যাটেজি চাই, আর তুমি যদি স্কোরবোর্ডের নাম্বারই না বুঝতে পারো, তুমি খেলবে কি করে? তাহলে এখন আমি কি করব? তুমি এখন থেকে প্রতিদিন ঠিকমতো পড়াশোনা করবে। হ্যাঁ, মজা করবে, খেলবে, সবই করবে, সাথে পড়াটাও করবে। কারণ পড়াশোনা মানে কিন্তু শুধু বই মুখস্থ করা না, পড়াশোনা মানে তোমার স্বপ্নের জন্য নিজেকে তৈরি করা। আচ্ছা, এখন তুমি যদি আমাকে কথা দাও যে যে তুমি এখন থেকে ঠিকমতো পড়াশোনা করবে, তাহলে যাও, এই বলটাও তোমার। যাও, কথা দিলাম, প্রমিস। এখন আমাকে বলটা দাও। নাও। আচ্ছা, বাই দা ওয়ে, তোমাকে না বল কেনার জন্য টাকা দিলাম? সেইটা কি আর থাকে? সেইটাও আম্মু নিয়ে নিছে। ঈদের সালামিটাও আম্মু নিয়ে নেয়। আমি যে কবে বড় হব।
বড় তো সেদিনই হবে যেদিন নিজের কষ্ট চেপে অন্যকে সাহস আর সাথ দিতে শিখবে। আসসালামু আলাইকুম নানু ভাই। ওয়ালাইকুম, বসো। আসসালামু আলাইকুম মামা। আরে বাবা, সালামের উত্তরটা তো দিবি। তোর সব ধন সম্পত্তি তো আর চায় নাই। ওয়ালাইকুম সালাম। রবির মেজাজ দেখছিস? ভালো করে এক কাপ চা বানায় না দে। এই রবি, ওর সাথে একটু গল্প গুজব কর না। আমি যখন জামাই ছিলাম তখন আমাকে তো নানির পরিবার মাথায় করে রাখতো। তার তো কারণ ছিল আব্বা, সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি। আমাদের বংশের মান মর্যাদা, ধন সম্পদ, নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল। আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা। ইফ আই এম নট রং, আমি যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খানদান, প্রপার্টিজ, নাম ডাক এসব কিছু ইম্পর্ট্যান্ট। মায়া, টান, ভালোবাসা এসব কিছু না। আমার ভাগ্নিকে তো বিয়ে করেছ, তা বউকে কি খাওয়াবে? সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা, তাই তো? আরে মামা, আমারই তো বউ, কতটুকুই বা খাবে বলেন? সমস্যা নেই। আর তারপরেও যদি কম পড়ে যায়, একজনেরটা না হয় দুজনে ভাগাভাগি করে নেব। যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না, তারা সবসময় এই সমস্ত ফালতু কথা বলে। ফালতু কথাকার। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন, আপনি যেমন আপনার ভাগ্নিকে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়েছেন, সেটা একটা কৃষক কিন্তু তার সন্তানদের দিতে পারে না। তার মানে কি সে তার সন্তানদের ভালোবাসে না? আমি জানি আমার কথাগুলো আপনার মানতে একটু কষ্ট হবে, তবে বিশ্বাস করুন, কৃতজ্ঞতা আর সম্পর্কের মূল্যতেই থাকে ভালোবাসার পারফেকশন। তা ভাই, তোমার পরিবারে কে কে আছে? সবাই, কিন্তু কেউ নেই। ছোটবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে সবাই চলে যায়। তারপর আমাকে রেখে আসা হয় এতিমখানাতে। সেখান থেকে অবশ্য একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন, বেশ ভালোই বাসতেন আমাকে। তার কিছুদিন পর সেও চলে গেলেন, তবে সাথে থেকে গেল তার রেখে যাওয়া ভ্যালিউজ আর এডুকেশন। তারপর একটু একটু করে কিছু টাকা জমিয়ে অনলাইনে ক্লোদিংয়ের বিজনেস শুরু করি। সেখান থেকে আমার লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয়। তারপর শখের বসে ফটোগ্রাফি, আরও কত কি। ও হ্যাঁ, আর আমার নিজের একটা রেস্টুরেন্টও আছে মুর্শিদগঞ্জে, আলহামদুলিল্লাহ। তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না, ঠিক। যদি না সেই সুখ তাকদিরে লেখা থাকে। যা, ওকে চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখা। আপনিও চলেন না? পায়ে ব্যথা। আচ্ছা। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা।
ছোটবেলায় এখানে বসেই আকাশে ঘুড়ি খুঁজতাম, আর যখনই মা বাবার কথা মনে পড়ত একা একা বসেই কাঁদতাম। তুমি জানো পরিবার কেমন হয় আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না, সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। অদ্ভুত কেন? কারণ আমি কখনো কল্পনাও করিনি যে একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে। তোমার মামা যতই রাগ দেখাক, আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালোবাসেন উনি। মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয়, তখন মনে হয় এটাই হয়তো মায়া। আর নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন, তখন মনে হয় আমি আর একা নেই। আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম। এখন অভিনয় করতে করতে যে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব, সেটা আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ গুনগুন। চুপচাপ বসে আছো কেন? ভয়ে আছো? চিন্তায় আছো? না, চিন্তা না, ভয়। একটা ভয় আগুনের মতো করে আমার বুকের মধ্যে চেপে বসে আছে। এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি, ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে, কিন্তু কথাগুলো মুখ দিয়ে বলছে না। ভালো মানুষ চোখেই কথা বলে, মুখে বলে না। আতিফ যদি ভালোও হয়, তবু তো ভয়টা আমার রয়ে গেছে। আমার বোনকে আমি আমার চোখের সামনে নিঃশেষ হয়ে যেতে দেখেছি। এখন গুনগুন যদি সেই একই ভুল করে, এই আতিফ ছেলেটা যদি গুনগুনের বাবার মতো গুনগুনকে ছেড়ে চলে যায়, গুনগুন হয়তো একসময় মেনে নেবে, কিন্তু না না, আমি মানতে পারবো না। দেখো, আমাদের তো কোনো সন্তান নেই, ওই আমাদের সন্তান। না 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 না, আমি এটাকে কিছুতেই মানতে পারবো না। বারবার যদি আমরা ভয়কে কেন্দ্র করে সিদ্ধান্ত নেই, তাহলে ভালো মানুষের জন্য দরজাগুলো কখনোই খোলা থাকবে না। ছেলেটার মধ্যে আমি আপন হওয়ার চেষ্টা দেখেছি। ও চেষ্টা করছে রক্তের সম্পর্কের বাইরেও পরিবার হতে। দেখো, তুমি যদি ভয় থেকে ওকে দূরে সরিয়ে দাও, তাহলে সেই পুরনো ঘটনার আবার পুনরাবৃত্তি হবে। কিন্তু একটু সাহস দিয়ে যদি ওকে কাছে টেনে নাও, তাহলে তো এমনও হতে পারে পুরনো ঘটনার আর পুনরাবৃত্তি হবে না, গুনগুনের মায়ের মতো কেউ আর কাঁদবে না। আচ্ছা, গুনগুন যদি ভালো থাকে, আতিফ পাশে থাকলে নিরাপদ বোধ করে, তাহলে তুমি কি চাও? তুমি কি চাও তোমার পুরনো ভয় আবার পুনরাবৃত্তি হোক? তবু ভয় আমার মন থেকে যাবে না। তবে তোমার কথা শুনে এখন মনে হচ্ছে যে ভয়কে জয় করার সময় বোধহয় চলে এসেছে। ভয় নয়, সাহস দিয়েই নতুন জীবন শুরু করতে হয়। হিরো, কাকে বলতেছো? আপনারে বলতেছি। আরে আপনারে তো দুলাভাই ডাকতে মনেই ছিল না। আসলে আমি মামাজানের মতো সব বনারে পাত্তা দিই না। সব ঘাটের মরারে পাত্তা দাও না বুঝলাম, কিন্তু কোন ঘাটের মরারে পাত্তা দাও সেটা তো বুঝলাম না। কথার ভুল ধরবেন না কইলাম। এমন লাফাইতে থাকলে বেশি দিন টিকবেন না। কথায় আছে না, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, বেশি উঠলে আগুনে পুরো ছাই হয়ে যাবেন।
যে পিপিলিকা আগুনে ডানা মেলে ভাই, সে কিন্তু আগে বুঝে নেয় আগুনটা কার হাতে আছে। তো সাবধানে থাইকো, আগুনটা আবার এদিক ওদিক লেগে গেলে পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই। আপামনি এটা কি জিনিস ধরে আনছে? পুরাই ঠান্ডা মাথার জিনিস। এই মাল বাড়িতে থাকলে আমার জীবন তেনা তেনা করে ফেলবে। এর থেকে বাইসা চলা লাগবে। জানি না তুমি দেখছো কি দেখছো না, আজকে নিয়ে 4 দিন হলো আমাদের গুনগুন ভালোবাসার মানুষকে নিয়ে নতুন ঘর বেঁধেছে। ছেলেটা খুব ভালো, আসতে না আসতেই সবার মন জয় করে নিয়েছে। রবি অসম্মতি করেছে, কিন্তু তুমি দেখো ওকে পছন্দ করে নিবে। তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। মন খারাপ? এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তুমি চাইলে এখনই সব শেষ করে দিতে পারো। এই মিথ্যে, এই বোঝা আর তোমাকে বইতে হবে না। এতে তোমার জন্যই ভালো। ভালো হতো, কিন্তু তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তো আর আমি নষ্ট করতে পারবো না। এই পরিবার আমার পরিবারেরই মতো। এই ঘর, এই দেয়াল, এই পরিবারের মানুষগুলো সব আমি মনে মনে চাইতাম। এখন সবই আছে, কিন্তু কিচ্ছু নেই। ওরা দুজন দু জায়গায় কেন? বুঝছি, মান অভিমান চলতেছে। এই কে আপনি? কারে চাই? আমি রাফিজ, গুনগুনের বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? গুনগুন, কি হচ্ছে এসব? ছেলেটা কি বলছে এ সমস্ত? ও ঠিকই বলেছে। আমি গুনগুনের কিছুই না। আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা। গুনগুন রাফিজকে ভালোবাসে, কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি। যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন, ও কার সঙ্গে ভবিষ্যৎ গড়বে তা খুঁজতে ব্যস্ত ছিলেন, তখনও লড়ছিল একা। আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো, না হলে আমি অন্য কারোর হয়ে যাব। কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল,
আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল। আর তাই ও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারায়। তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারেনি, কারণ ও জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না। আর তাই সেদিন আমি এসেছিলাম, কোনো অধিকার নিয়ে না, বরং এই মেয়েটার সম্মান, একটা নিষ্পাপ ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে। আর হ্যাঁ, আমি ওর কিছুই না, আমাদের মাঝে কিছুই নেই। এই সবটাই ছিল অভিনয়, আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমি। যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই। আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি প্রেগনেন্ট না। রাফিজ চলে যাওয়ার পর আমি নিজেকে একা করে রাখতে চেয়েছিলাম। ও চায় না গিয়ে ওর ভুলটা বুঝতে পারে আর বারবার মাফ চাইতে থাকে। তবু আমি জানতাম সব শেষ। মামা নানুর দেওয়ার সময় তখন পেরিয়ে গেছে, কিন্তু এরপর শেষ একটা সুযোগ হয়ে আসলো আতিফ। এই ও ভেবেছিল আমি আত্মহত্যা করব, কিন্তু আতিফের কেউ না থাকা, অন্যের জন্য ভাবার কারণে আমি প্রেগনেন্সির মিথ্যে নাটক সাজাই। রাফিজের যাওয়ার সময়টার কথা ভেবেই আমি আতিফকে মিথ্যা বলি। প্যারা নাই ছিল, এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না? তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না গুনগুন, আর তাই হয়তো তোমার তাকদির আজ তাকে তোমার কাছে এনে দিয়েছে। ভালো থেকো। এই দুনিয়ায় কারো উপর মায়া চলে এলে তাকে আর কোনোদিন মন থেকে মোছা যায় না, তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে লুকিয়ে পড়া যায়। আমি তোমার টানে তোমার নামে লিখেছি গান সারাক্ষণ, তুমি আমার হয়ে থেকো ভালোবেসে সারাটা জীবন। আমি তোমার টানে তোমার নাম লিখেছি গান সারাক্ষণ, তুমি আমার হয়ে ভালোবেসে সারাটা জীবন। সরি গুনগুন, আমার জন্য তোমার অনেক কিছুই ফেস করতে হয়েছে। তুমি চায়না থেকে চলে কেন এলে? আরে এলাম, চায়নায় অনেক কিছু করার সুযোগ আছে। আরে চায়না গিয়ে এবার কি হয়েছে জানো? আমার নতুন কিছু বায়ারের সঙ্গে পরিচয় হয়। ওরা তো বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী, এর জন্য ওরা পার্টনার খুঁজছে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু নতুন বায়ার, ওদের সঙ্গে যদি আমি ইনভেস্ট করতে পারি তাহলে আমার ফিউচারের জন্য খুবই উপকার হবে আর কি। গুনগুন, তোমার মামার তো অনেক সম্পত্তি,
মানে টাকা পয়সা আছে আর কি। আচ্ছা তোমার মামা তো তোমাকে অনেক বেশি ভালোবাসে, আদর করে। তোমার মামা কি তার ভাগ্নিকে খালি হাতে বিয়ে দিবে? না মানে বলছিলাম কি যে তুমি যদি আমার সাথে থাকো তাহলে এরকম ইনভেস্ট আমি 6 মাসের মধ্যে উঠাই ফেলবো আর কি। তুমি তো জানো আমার মেধা বাথরুম যা আছে কতটুকু, এটা যদি আমি প্রপার কাজে লাগাতে পারি তাহলে কোনো ব্যাপারই না আমার দ্বারা এটা। তুমি ফিরেছো ঠিকই, কিন্তু ফিরেছো নিজের জন্য, ভালোবাসার নামে নিজের স্বার্থ নিয়ে। আরে কি বলতেছো তুমি এসব? আরে এসব কিচ্ছু না। আরে আমি তো চুপ, তোমার মুখ থেকে আর একটা শব্দও না। আজ আমার নিজের উপর রাগ হচ্ছে। আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি জানো আমি তোমার জন্য কি কি করেছি? তোমার জন্য আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার ফ্যামিলির সাথে মিথ্যে নাটক করেছি। আর আতিফ, তার তো আমার কাছে কোনো চাওয়া পাওয়া ছিল না, তবু আমার জন্য, আমার সম্মানের জন্য সে এই বাড়িতে এসেছে। যে মানুষটা আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করলো তাকেই আমি মিথ্যা বলেছি, আর সেটাও শুধুমাত্র তোমার জন্য। আর আজ তুমি এসেছো, সাথে করে নিয়ে এসেছো টাকার হিসেব, ব্যবসার প্রজেক্ট। এটা নতুন কিছু না। তুমি যখনই আসো তখন ভালোবাসা নয়, তোমার দরকার নিয়ে আসো। ঠিক আছে, তাহলে যাও, তোমার আতিফের কাছে যাও। তোমার প্রেম ভালোবাসা সব তার সাথেই মানায়। হ্যাঁ, একই বাড়িতে থাকো, একই ঘরে থাকো, না জানি কি কি হইছে এর ভেতরে। আমি তোমাকে ভালোবাসি না। তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা। যাও। মারে, তুই আজকে যেটা করেছিস একদম ঠিক কাজ করেছিস। আমি না তোকে কোনোদিন বুঝিনি, বুঝবো কি করে? বোঝার চেষ্টাই তো করিনি। তোকে শুধু সুখে রাখতে গিয়ে আমি সব কিছু তোর উপর চাপিয়ে দিয়েছি। কিন্তু মা, সুখ জোর করে আসে না। সুখ তাকদিরে থাকতে হয়, জোর করে আসে না। তুই একটু তোর নানুর কাছে যা না। আব্বা খুব ভেঙে পড়েছে। আতিফ বাসা থেকে চলে গেল আর আব্বা কান্নাকাটি শুরু করেছে। যা মা, একটু তোর নানুর কাছে যা। তুই কষ্টে আছিস জানতাম, কিন্তু এতটা বুঝতে পারি নাই রে বোন। জানিস বোন, ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, ভালোবাসা মানে না থেকেও কারোর জন্য বুকটা কাঁপে। ভালোবাসা মানে তুই হাসলে তার প্রাণটা হাসে, আর তুই কাঁদলে সেও ভেঙে পড়ে। ওর চোখে যে কি মায়া ছিল বোন, সেই চোখ কখনো মিথ্যা বলতে পারে না। ও শুধু তোকে চায়নি, তোকে রক্ষা করেছিল, তোকে আগলে রেখেছিল নিজের সবটুকু দিয়ে। আমি ওর সাথে অন্যায় করেছি নানু ভাই। ও
ও হৃদয়টা আমি ভেঙে দিয়েছি। যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, তার বিশ্বাসটা আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসা হারায় না রে বোন, জায়গা বুঝে লুকিয়ে পড়ে। তাকদিরে লেখা থাকলে ওরে ঠিকই পাবি। যা কিছু সত্য তা ফিরে আসে, সময় নেই। কি খালি 2 দিন পর পর আসে, ফ্রিতে খাইতে চাই, কোনো লজ্জা লাগে না কিছু না? এরকম না লোক হলো। এই জি ভাই, কি হয়েছে ওদিকে? ভাই 2 জন ফুড ব্লগার আইছে, শুধু ফ্রিতে খাইতে চাই। আচ্ছা তুমি ওদের সার্ভ করো, আমি পরে দেখতেছি। আর এটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই। তুমি এখানে? আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না, অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল। তার ক্যামেরার লেন্সে নয়, তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে। সে দেখেছিল এমনভাবে যেভাবে দেখা যায় দুপুরের মায়া ভরা রোদ, যেভাবে অনুভব করা যায় না বলা ভালোবাসা। আমি ছিলাম হয়তো তার ফ্রেমের বাইরের কেউ, তবু সে আমায় রেখেছিল তার গল্পে। দেখেছিল এমনভাবে যেভাবে দেখে শুধু সেই, যার চোখে ভালোবাসা জন্ম নেয় নিঃশব্দে, নিঃস্বার্থে। এই এই তুমি এই কথাগুলো কিভাবে জানলা? তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। এখন আর এসব জেনেও কি? সে তো তার তাকদিরে লেখা মানুষকে পেয়েই গেছে। আমি তো শুধু একটা ছায়া ছিলাম, আলো তো ছিল অন্য কারোর জন্য। চায় না জিনিস, তাই ভেঙে যাওয়ার আগেই ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি আমার ক্যামেরায় অনেক কিছু দেখি জানো, আলো, ছায়া, রং, মানুষের মুখ। মুহূর্ত ধরে রাখি ফ্রেমে, তবে আমার সবচেয়ে পছন্দের ছবিটা কখনো আমার ক্যামেরায় তুলে উঠতে পারিনি, কারণ সেই ছবিটা ছিল আমার কল্পনায়। আর তার পাশে হয়তো তোমার ছবি। তুমি যখন আমার ডায়েরিটা পড়েছো, তার মানে আমার ভাঙা স্বপ্নগুলোকেও দেখেছো। তুমি তোমার ক্যামেরায় কত কিছুই না দেখো, দুনিয়ার সব রং, রূপ। কিন্তু তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে, আমার সব রং হারিয়ে গেল। আমি বুঝে গিয়েছিলাম যে চলে যায় সে হারিয়ে যায় না, যদি তাকদিরে তার জন্য ঠিকানা লেখা থাকে। তোমার তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না, তবে সেই ছোটবেলা থেকেই একটা জিনিস চাইতাম জানো, একটা ঠিকানা, যেখানে সন্ধে হয়ে যাওয়ার পর কেউ বলবে তাড়াতাড়ি ফিরে এসো। সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বলবে ঘুম ভালো হয়েছে, আর দিন শেষে খাবার রেখে বলবে ঠান্ডা হয়ে যাবার আগে ভাতটা খেয়ে নাও। এখন তুমি যদি বলো আমি তোমার তাকদিরে আছি, তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি। এখনো যদি না বুঝো, সেই ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে, তোমার হয়ে। তবে শুধু ভালোবাসার জন্য না, একসাথে বাঁচার জন্য, একটা জীবন গড়ার জন্য, যে ঠিকানায় শুধু তুমি আর আমি। এবার তুমি বলো, আমি তোমার তাকদিরে আছি কি? আচ্ছা, আমি যদি বলি এই মুহূর্তে তোমার ডায়েরিতে আমার জন্য কিছু লিখতে, তাহলে তুমি কি লিখবে? জিরো? আমি তোমার লাইফে জিরো? ডিপেন্ডস।
এখন তুমি যদি 0 মানে শূন্য দেখতে চাও তাহলে সেটাই। তবে আমার পয়েন্ট অফ ভিউটা একটু আলাদা। আমার পয়েন্ট অফ ভিউতে এই সিম্বল ছাড়া কোনো সংখ্যাই পরিপূর্ণ হয় না। দেন 0 মিন্স ইউ কমপ্লিট মি।